তাহলে কি এখানেও একটা বড় চমক, মানে যে রামের হাত ধরে লোকসভা ভোটের বৈতরণী পেরোতে গিয়ে ধাক্কা খেতে হয়েছিল সেই কেন্দ্রেই, তাহলে কি এবার কলকাতা এসে মা কালীর শরণাপন্ন হচ্ছেন বিজেপির নেতারা? গতবার কালীঘাটে গিয়েছিলেন, এবার কি তাহলে ঠনঠনিয়া কালীবাড়ি? না দেখো, একেবারেই তাই। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তারা একটা বিষয় স্পষ্ট অনুধাবন করতে পেরেছে বা বুঝতে পেরেছে যে দেখো, আমাদের রাজ্যে মা কালী বা বলা যেতে পারে তার বা জয় মা কালী, এই যে স্লোগান, সেই স্লোগানের একটা অন্য তাৎপর্য আছে। সেক্ষেত্রে জয় শ্রীরামের থেকেও জয় মা কালী বলা যেতে পারে। তো এটা মানতেই হবে। তো আমাদের ও বলায় যে যে পলিটিক্যাল যে ইকুয়েশন থাকে, এবং পশ্চিমবঙ্গ একটা বাংলা, এবং বাংলা এবং বাঙালিদের মন জয় করা, এবং গো বলয়ের যে রাজ্য এবং বাংলা দুটো সম্পূর্ণ আলাদা। সেক্ষেত্রে বলা যেতে পারে একটা স্ট্র্যাটেজি চেঞ্জ, সেটা কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব করলো। এবং অমিত শাহ, আমরা যেটা দেখলাম যে এর আগেও আমরা দেখেছি কালীঘাটের মন্দিরে তাকে যেতে দেখেছি, দক্ষিণেশ্বরের মন্দিরে তাকে যেতে দেখেছি, এবং উত্তর কলকাতার মতো একটা জায়গা যেখানে তৃণমূল কংগ্রেসের সংগঠন কিন্তু অত্যন্ত শক্তিশালী। তো সেই জায়গাতে এই ঠনঠনিয়া কালীবাড়িতেও তার আশা, এই এই এখানে কিন্তু অনেকগুলো একটা তাৎপর্য তার আছে বলে মনে করা হচ্ছে। এবং আমরা দেখেছি যে যেদিনকে শ্রমিক ভট্টাচার্য যেদিনকে নতুন রাজ্য সভাপতি হিসেবে শপথ নিলেন, সেই মঞ্চেও একটা মা কালীর একটা ছবি আমরা দেখেছিলাম কালীঘাটের। তো সেক্ষেত্রে আজকে ঠনঠনিয়া কালীবাড়িতে আসা এবং জয় মা কালী যে স্লোগান, জয় শ্রীরামের থেকেও জয় মা কালী, যেটা পশ্চিমবঙ্গে বা বাঙালিদের মন জয়ে বেশি কাজ করবে, সেটা কিন্তু বিজেপি পলিটিক্যালি একটা বিষয় তারা বুঝতে পেরে যে গো বলয়ের যে রাজ্যগুলো, সেখানে রামের যতটা জনপ্রিয়তা আছে, আমাদের রাজ্যেও রামের থেকেও জয় মা কালীর একটা অত্যন্ত পলিটিক্যালি একটা কানেক্ট আছে বাঙালির সঙ্গে। মা কালীর একটা একটা যোগ আছে। তো সেটা কিন্তু পলিটিক্যালি তারা বুঝে তারা কিন্তু এই স্ট্র্যাটেজি নিয়েছে বলেই মনে করা হচ্ছে। একদমই। এবং আর খানিকক্ষণের মধ্যেই অমিত শাহ তিনি এখানে আসবেন। কিন্তু সুজয়, একটা প্রশ্ন, এই যে তুমি কালীঘাটের কথা বলছিলে, যে কালীঘাটে স্কাই ওয়াক বা দক্ষিণেশ্বরে স্কাই ওয়াক, এগুলো তো মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেই স্যাংশন হয়েছে এবং তার হাত ধরেই এই স্কাই ওয়াকগুলো করা। খুব স্বাভাবিকভাবে প্রশ্ন, যে যদি এখানে যান, এরপরে কালীঘাটে যেমন আগের বার গিয়েছিলেন, তো এর পরের গন্তব্য যদি দক্ষিণেশ্বর হয়, তাহলে অমিত শাহ কী করবেন? স্কাই ওয়াক দিয়েই কি আসবেন, নাকি অন্য কোনো পথে যাওয়ার চেষ্টা করবেন? দেখো, তুমি নিশ্চয়ই জানো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দুর্গাঙ্গনের উদ্বোধনের দিনকে তিনি কিন্তু একটা একটা ফিরিস্তি দিয়েছেন, একটা তালিকা দিয়েছেন যে যে কালীঘাটের স্কাই ওয়াক থেকে শুরু করে দক্ষিণেশ্বরের স্কাই ওয়াক থেকে শুরু করে সমস্ত কিছু তার সরকার যে করেছে। এবং গোটা রাজ্যের তিনি প্রায় 10 থেকে 15টা মন্দির, তারকেশ্বরের যে মন্দির, এমনকি ফুরফুরা শরীফ, সমস্ত ধর্মীয় যে স্থানগুলো, মন্দিরগুলো, এবং তার জন্যে যে তৃণমূল কংগ্রেস সরকার কি কাজ করেছে তার কিন্তু একটা তালিকা দিয়েছেন। এবং আমরা আমরা সেটা সেটা স্পষ্ট দেখেছি যে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু যে হিন্দু যে ভোট ব্যাংক, এবং যে ভোট ব্যাংকের একটা বড় অংশ যেটা বিজেপির বাক্সে, এবং আমরা দেখেছি যে অমিত শাহ যে যে সাংবাদিক বৈঠক করেছেন, সেখানে তিনি 2014 থেকে 2024 পর্যন্ত এখনো পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে তার একটা ভোট পার্সেন্টেজ তিনি কিন্তু তুলে ধরেছেন। এবং সেখানে তিনি বলেছেন যে 2024 যে শেষ এ রাজ্যের লোকসভা নির্বাচন হয়েছে, সেখানে বিজেপি 40% ভোট পেয়েছেন। এবং তিনি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় একটু দেরি করে ফেললেন, মানে যে দুর্গাঙ্গন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্মোচন, সেটা অমিত শাহ কটাক্ষ করে তিনি বললেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে একটু দেরি করে ফেলেছেন। দেখো, এই মুহূর্তে হিন্দু যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকের জন্য যেরকম শাসক দল তৃণমূল কংগ্রেস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং তিনি বলেছেন যে এরপর তিনি
শিলিগুড়িতে মহাকাল মন্দিরেরও তিনি সূচনা করবেন এবং দুর্গাঙ্গন যেটা রাজারহাট নিউ টাউনে তিনি করলেন, তার জন্য জমি তিনি দিয়ে দিয়েছেন, টেন্ডার হয়ে গিয়েছেন। তো সেক্ষেত্রে এই মুহূর্তে যে হিন্দু ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকের ওপর যেরকম শাসক দল তৃণমূল কংগ্রেসেরও একটা নজর, ঠিক বিরোধী দল বিজেপি এবং অমিত শাহ তিনি তিনি নিজে ফিরিস্তি দিয়েছেন যে যে কত শতাংশ ভোট এখনো পর্যন্ত এ রাজ্য থেকে বিজেপি পেয়েছে। সেক্ষেত্রে আজকে ঠনঠনিয়া কালীবাড়িতে এসে তার পুজো দেয়া এবং আমরা যেটা জানতে পারছি তিনি নিজের হাতে মা কালীর আরতি করবেন এবং ইতিমধ্যেই মন্দির কর্তৃপক্ষকে তিনি জানিয়ে দিয়েছেন যে তিনি নিজের হাতে পুজো করবেন, তিনি প্রার্থনা করবেন যে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে তিনি মা কালীর যে কাছে আসা এবং মা কালীর মন্দিরে এসে পুজো করা, আরতি করা, এখান থেকেও একটা পলিটিক্যাল বার্তা, হিন্দুদের কাছে একটা পলিটিক্যাল বার্তা সেটা কিন্তু দিচ্ছে বলে মনে করা হচ্ছে। একদমই সুজয়, অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ অমিত শাহ এবারের যে বঙ্গ সফর বা এবারের যে কলকাতা সফর বেশ কিন্তু কতগুলো বিষয়ে একেবারে প্রাসঙ্গিক। সেটা হচ্ছে প্রথমত, এক, দীর্ঘদিন পর দিলীপ ঘোষকে আবার দেখা গেল এরকম একটা হাই ভোল্টেজ যেখানে সভা, সাংগঠনিক সভা সেখানে। দুই, তিনি একদম স্পষ্ট করে দিয়েছেন যে কোনো বিবাদ নয়, তৃণমূল স্তর বা গ্রাউন্ড লেভেলের কর্মীদের সঙ্গে ঠিক কোন পথে এগোতে হবে বিজেপি নেতাদের এবং তারা কোন পথ অবলম্বন করবেন। এবং একই সঙ্গে তিনি এটাও বলেছেন যে দুর্নীতি ইস্যু সহ অন্যান্য যে সমস্ত জ্বলন্ত সমস্যাগুলো রয়েছে এ রাজ্যে, সেই দিকে যাতে বিজেপি নেতারা মনোনিবেশ করে, হিন্দু মুসলমান থেকে বেরিয়ে এসে বা সাম্প্রদায়িক রাজনীতি থেকে বেরিয়ে এসে, সেটা একেবারে স্পষ্ট করে দিয়েছেন। সুতরাং এবারের অমিত শাহের এই যে সফর, একদিকে বিজেপির প্রথম সারির নেতাদেরকে ধমক দেওয়া, কোন পথে এগোবে দিক নির্দেশ করে দেওয়া এবং কি লাইনে 2026-এ ভোটের নির্বাচনী লড়াইয়ে নামবে বিজেপি সেটাও একদম স্পষ্ট করে দেওয়া। এক কথায় বঙ্গ বিজেপির কাছে অমিত শাহের এই সফর, সেটা ঠিক কিভাবে দেখছেন বঙ্গ বিজেপির নেতারা? তাদের কাছে কি অমিত শাহের এই সফর কিছুটা স্মরণীয়ই হয়ে থাকবে ভোটের আগে? তাই দেখো, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমরা যেটা দেখলাম খুব উল্লেখযোগ্য, তিনি কিন্তু কোনো রাজনৈতিক সভা করলেন না, কিন্তু তিনি কি করলেন, তিনি এ রাজ্যের একজন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, একটা হেভিওয়েট মন্ত্রী, তিনি ঘাঁটি গেড়ে কলকাতাতে 3 দিন ধরে তিনি বসে রইলেন। দেখো, এটা যে তিনি পশ্চিমবঙ্গকে কতটা গুরুত্ব দিচ্ছেন এখান থেকে তিনি স্পষ্ট এবং গোটা বিজেপি কর্মী সমর্থকদের কাছে তিনি বার্তা দিলেন যে 3 দিন ধরে তিনি পশ্চিমবঙ্গতে বসে গোটা সাংগঠনিক পর্ব তিনি নজরদারি করলেন, তিনি সবার সঙ্গে কথা বললেন। দেখো, এখান থেকে একটা বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে যে যাদের নেতৃত্বে